মগজগলা রোদে পড়ছে দেশ। মৌসুমের উষ্ণতম দিনের রেকর্ড আজ। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের। অতি তীব্র দাবদাহে কাজে যেতে পারছে না বন্দরের শ্রমিকেরা। আমদানি রপ্তানিতে প্রভাব পড়ার শঙ্কা। বরগুনা সুপেয় পানির তীব্র সংকট। কাল বৈশাখী আর শিলাবৃষ্টির তাণ্ডবে হবিগঞ্জের হাওরে পাকা ধানের ব্যাপক ক্ষতি। লাইন ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎবিহীন ৫,০০০ গ্রাহক। উপজেলা নির্বাচনে চলছে প্রচারণা। গরমের তীব্রতা উপেক্ষা করেই দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। প্রভাব বিস্তার করছে ব্যবস্থা, বলছে ইসি। কুষ্টিয়ায় বেড়েই চলছে ভূমিদস্যুদের দৌরাত্ম্য। সরকারি কর্মকর্তার কোটি টাকার সম্পত্তি বেদখল, দখল মুক্ত করতে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। দেশে চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফজলে আদিত্যের রিপোর্টে বিস্তারিত। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অতি তীব্র তাপপ্রবাহ থাকায় ৫ জেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে প্রাথমিক স্কুল। তবে কমেছে উপস্থিতির হার। উত্তপ্ত আবহাওয়ায় স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েছে অনেক শিশু। মাধ্যমিক বন্ধ থাকলেও শিশুদের স্কুল চলায় ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবকরা। তাদের দাবি এই ৫ জেলায় বন্ধ রাখা হোক প্রাথমিকের ক্লাসও। আজকে কোচিং হলো, আরও বন্ধুরা বললো, এই জন্য জানতে পারলাম। আর স্কুলে বন্ধ করার এই বিজ্ঞপ্তিটা অনেক ভালো লেগেছে, কারণ গরমে ছেলেপেলে তো অসুস্থ হয়ে পড়তেছে। গরমে স্কুলে আসলে অসুস্থ হয়ে পড়তেছে ছেলেপেলে। সকালে ২-১জন ছাত্র আসছিল, অধিকাংশ আসেনি। তারা আগেই সরকারের ঘোষণা অনুযায়ী টিভিতে দেখে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনে তারা আসেনি। এদিকে সোমবার মাধ্যমিক বন্ধের সিদ্ধান্ত রাতে হওয়ায় না জেনে অনেকে এসে পড়েন স্কুলে। এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবক। এসে দেখছি যে দারোয়ানরা বলতেছে যে কলেজ বন্ধ, কোনো স্যার ম্যাডাম আসেনি। এখন এটা আমাদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। আমরা আসলে স্কুলের কার্যক্রমে আসিনি, আমরা বাইরের একটি শিক্ষা সপ্তাহ চলছে সেই কারণে এসেছি। বলছে আজকে আবার যদি পরবর্তীতে যদি বন্ধ হয় তা জানাবে। এই তীব্র খরাতাপের মধ্যেই স্বস্তির বৃষ্টির সংবাদ নিয়ে এলো আবহাওয়া অফিস। এই যে বিদ্যমান তাপপ্রবাহ ১ মে ২০২৪ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। ২ তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা ৪ থেকে ৫ দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। দক্ষিণ এশিয়া জুড়ে এল নিনোর প্রভাবে তাপনালয় সৃষ্টি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও দেখা যাচ্ছে বলে জানান এই আবহাওয়াবিদ। আরব সাগর এবং বেয়াব সাগরে বাষ্পায়নের হার কিছুটা কম হওয়ার কারণে একদম পাকিস্তানের মুজাফফরাবাদ হইতে শুরু করে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই যে ব্যাপক এরিয়া, এই এরিয়া জুড়ে সারফেস উত্তপ্ত হয়ে উঠেছে। একমাত্র বৃষ্টি হলেই এই তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে জানান তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে ক্রমশই কঠিন হচ্ছে জনজীবন। দাবদাহের সবশেষ খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন ইন্দ্রজিৎ রায় এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন নূর ইসলাম রকি। প্রথমে চলে যাচ্ছি যশোরে ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, আজ যশোরের তাপমাত্রা কেমন দেখছেন এবং আবহাওয়া অফিস কি বলছে? ইশরাত, আসলে যশোরের তাপমাত্রা কিন্তু প্রতিদিনই বাড়ছে। অর্থাৎ আজ যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১৫ বছরের রেকর্ড ভেঙেছে বলে আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি। অর্থাৎ ২০০৯ সালের এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, যেটি চলতি মৌসুমে গত ১৮ এপ্রিল কিন্তু ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা ছিল এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। সেটি কিন্তু আজ নতুন রেকর্ড যশোরের জন্য, বিশেষ করে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও আজ সারা দেশের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যে তাপপ্রবাহ, এটি কিন্তু তাপপ্রবাহ থেকে অতি যে তাপপ্রবাহ পরিণত হচ্ছে এবং এর কারণে জনজীবনে কিন্তু যে দুর্ভোগ সেটি নেমে এসেছে। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মানুষের যে চলাচলের ক্ষেত্রে এই যে তীব্র যে গরম, সেই গরমের কারণে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের যে সময় যেটি, সেই সময়ে চলাচল করতে গিয়ে মূলত
সড়কে কিন্তু মানুষের চরম ভোগান্তি হচ্ছে। বিশেষ করে এই সময় কিন্তু অনেকটা লোক সমাগম আমরা কম দেখছি, খুব প্রয়োজন ছাড়া মানুষের উপস্থিতি আমরা খুব কমই দেখছি এবং সাধারণ যারা বিশেষ করে যাদের অতি জরুরি কাজ আছে তারাই মূলত এই সময় বের হচ্ছেন এবং যে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে রোদ এবং গরম এড়িয়ে চলার জন্য যে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে, তারই আলোকে কিন্তু সাধারণ মানুষ ছায়াযুক্ত স্থানে অবস্থান করছেন এবং তারা যে যশোরের পরিস্থিতি দিন দিন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি খুলনাতে, সেখানে আছেন সহকর্মী নূর ইসলাম রকি। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আসলে খুলনায় আজকে যে তাপমাত্রা ধারণ করা হচ্ছে সেটা হচ্ছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু বিগত 25 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। বিগত 25 বছর আজকেই খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত বছর খুলনায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস। আমি একটু দর্শকদেরকে জানাচ্ছি যে খুলনায় কিন্তু তাপমাত্রা এখানে আগেও তাপমাত্রা 40 ডিগ্রি নেমে গিয়েছিল, কিন্তু আজকে প্রায় তাপমাত্রা 108 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে প্রচণ্ড তাপদাহে সাধারণ মানুষ প্রতি পক্ষে বিশেষ করে যারা শ্রম আইনজীবীর মানুষ তারা যারা শ্রম আইনজীবীর মানুষ তারা কিন্তু খুবই জীবনযাপন করছে। দিনের বেলায় রাস্তায় কিন্তু আসলে লোক পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক সাধারণ মানুষ আসলে অসুস্থ হয়ে পড়ছে, এখন প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়ছে। আর 25 বছরের ভিতর আজকেই কিন্তু খুলনার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটা হচ্ছে 41.8 ডিগ্রি। এর আগে কিন্তু কখনোই এতটা ওঠে নাই। আর গত বছর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে। আপনাদেরকে ধন্যবাদ। যশোর ও খুলনা থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ এবং রকি। টানা দাবদাহে স্থবির হয়ে পড়েছে চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। সম্প্রতি পানামা স্থলবন্দরে দায়িত্ব পালন করতে গিয়ে এক সরকারি কর্মকর্তার মৃত্যুর পর বন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারপরও প্রখর রোদে কাজ করে যেতে হচ্ছে শ্রমিকদের। শ্রমিকরা বন্দরে একটি মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানালেও তা এখনো অধরায়। এদিকে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের দাবি শ্রমিকদের প্রাথমিক চিকিৎসায় নিয়োগ করা হয়েছে একজন পল্লী চিকিৎসক। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। দেশব্যাপী তীব্র দাবদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রিতে পৌঁছেছে। কিন্তু সংসারের ঘানি টানতে বাধ্য হয়ে এমন মগজ গলা রোদেও সোনা মসজিদ স্থলবন্দরে কাজ করছে প্রায় 1,500 শ্রমিক। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রখর রোদে কাজ করে অসুস্থ হয়ে পড়েছে অনেক শ্রমিক। 25শে এপ্রিল স্থলবন্দরে হিটস্ট্রোকে রুহুল আমিন নামে এক ট্রাফিক পরিদর্শকের মৃত্যু হয়েছে। এরপর থেকে পুরো বন্দর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্রাথমিক চিকিৎসায় দ্রুত একটি মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি শ্রমিকদের। খুব কষ্ট হচ্ছে, রোদ্রে থামা যাচ্ছে না, কারণ গরিব মানুষ কাজ কাম করে খেতে হবে। এই রোদ্রে মগজ গলে যাচ্ছে, তবু কাজ করছে, পেটের দায়ে করতে হচ্ছে, কি করব। চিকিৎসা কারণের জন্য আমাদের একটা অ্যাম্বুলেন্সের যদি প্রয়োজন হয়, মানে এটা ভালো হয় আমাদের, তাড়াতাড়ি রুগীটা হাসপাতালে যাবে। তীব্র গরমে হাজারো শ্রমিকের জীবন রক্ষায় ব্যবসায়ীদের আরো মানবিক হওয়ার আবেদন শ্রমিক নেতাদের। যারা গুদামে এই রোদ্রে তাপের ভিতরে কাজ করে, আমরা ইম্পোর্টারকে বলে দিই যে এদেরকে কাজ করাতে হলে এদেরকে ঠান্ডা পানি, স্লাইন, যাতে যারা সুস্থ থাকে এই ধরনের ক্ষীরা, এই ধরনের জিনিসগুলো খাইয়ে তাদেরকে কাজ করাই নিতে হবে। এই তীব্র গরমের মধ্যে আমরা কখনোই তাদের ওপর চাপ সৃষ্টি করতে চাই না, যে বাধ্যকতা করতে চাই না যে এখনই কাজটা তোমাকে করতে হবে। আমরা আবেদন করেছি একটা হসপিটাল এবং একটা অ্যাম্বুলেন্সে, এটা শীঘ্রই হয়ে যাবে। চলমান দাবদাহে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পানামা পোর্ট লিংক লিমিটেডের কর্মকর্তা। আমরা তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ স্যালাইনের ব্যবস্থা করেছি, সুপেয় পানির ব্যবস্থা করেছি এবং মাঝে মাঝেই মাইকিং করছি যাতে তারা প্রয়োজন ছাড়া রোদে না যায়, চলাফেরা না করে। আমাদের একজন গ্রাম্য ডাক্তার বন্দরে আছেন, সে সার্বক্ষণিক অফিসে অবস্থান করছেন এবং আমাদের লোকজন তদারকি করছে যাতে মানুষ
কোনো সমস্যা না হয়। দেশের অর্থনীতি সচল রাখা বন্দরের হাজারো শ্রমিকের জীবন রক্ষায় দ্রুত সরকারিভাবে উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পানির মধ্যে বসবাস করেও পানির জন্য হাহাকার উপকূলবাসীর। নদ নদী ও বঙ্গোপসাগর সহ চারদিকেই জলের পর্যাপ্ত উৎস, তবুও সুপেয় পানির অভাবে চরম ভোগান্তির শিকার বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দারা। সমস্যা নিরসনে সরকারি ও বেসরকারি সংগঠন নানা পদক্ষেপ নিলেও বিশুদ্ধ জলের সমস্যার এখনো কোনো কার্যকরী সমাধান সম্ভব হয়নি। বরগুনা থেকে সহকর্মী রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বরগুনার উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানির সংকট ক্রমেই তীব্র হচ্ছে। চারিদিকে পানি থাকার পরেও বরগুনার পাথরঘাটায় বিশুদ্ধ পানি পাচ্ছে না সাধারণ মানুষ। বৈশাখের কাঠ ফাটা রোদে গ্রামের পর গ্রাম হাঁটতে হচ্ছে বিশুদ্ধ পানি সংগ্রহে। উপজেলার কাঁঠালতলী, পাথরঘাটা সদর, চরদুয়ারি, নাচনাপাড়া ইউনিয়নে প্রাকৃতিক কারণে গভীর নলকূপ স্থাপন করা যায় না। এসব ইউনিয়নে বিকল্প উৎস হিসেবে বালুর ফিল্টার বসানো হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। নদী ও সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় বৃষ্টি আর পুকুরের পানিই একমাত্র ভরসা উপকূলবাসীর। এদিকে বৈশাখের প্রখর রোদে অধিকাংশ পুকুর শুকিয়ে যাওয়ায় সুপেয় পানি পাওয়া আরো কষ্টসাধ্য হয়ে পড়েছে। পুকুরের পানি কমই গেছে তো খাইতে পারিনি, গনই গেছে। এখন ফিল্টারের পানি নিয়ে ফ্যাট করে দিয়ে খাওয়া লাগে, এই অবস্থা। এই এলাকায় আমাকে খালি পানির কষ্ট। আমরা যত ফ্যামিলি এই শহরে মনে করে যে হাজার হাজার ফ্যামিলি এসেছি, সবাই এই একটা দিয়ে পানি খেয়ে। নদীর পানি হাওয়া সব লবণ। আমাদের এই অঞ্চলের সকল জায়গায় লবণ পানি। তো এই পুষ্করিণীতে এই বৃষ্টির পানি, যখন বৃষ্টি হয় তখন এই পুষ্করিণীতে পানি ধরার জন্য রাখি। কিছু কিছু পানি আটকাই রাখা যায়, কিন্তু বৃষ্টিতে কিছুদিন পর নষ্ট হয়ে যায়। এগুলো খাওয়ার পরে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। পাথরঘাটা উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। তো এইসব অঞ্চলগুলোতে সাধারণত যে পানির যে চাহিদা, এটা মিট আপ করার জন্য আমরা উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প থেকে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম এখানে প্রদান করা হচ্ছে। তার পাশাপাশি আমাদের সেখানে এই অঞ্চলগুলোতে পুকুর খনন করে তার মাধ্যমে পিএসএফ স্থাপন করে পিএসএফের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। নতুন করে এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট, সারফেস ওয়াটার ইউজ করে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা যায় কিনা সেগুলো ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। দীর্ঘদিনের সুপেয় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সরকার স্থায়ী ও কার্যকর সমাধানের পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচংয়ে কাল বৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে হাওরে থাকা পাকা ধান ঝরে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। শতাধিক স্থানে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে এখনো বিদ্যুৎবিহীন ৫,০০০ গ্রাহক। রোববার বিকেল ৪টার দিকে নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার পৌর এলাকা সহ কয়েক ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। প্রায় ২০ মিনিটের বেশি ঝড়ে ব্যাপক শিলাবৃষ্টি হয়। ভেঙে ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক গ্রামের কয়েকশো কাঁচা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আমার ঘরের ইস্তারি বিস্তারি কাপড় চোপড়, মানুষের পুলিশের পোশাক যা আছে সব নষ্ট করে দিয়েছে। মানে কয়েক মিনিটের মধ্যে আমার এই অফিস সহ আমার মার্কেটের পুরো টিন লন্ডভন্ড করে নিয়ে যায়। ২ সেকেন্ডে আস্তা দুনিয়ায় তামাক লইয়া গেছে উড়াইয়া, মাল টামাল যা আছিল সব নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বড় ফসলের। শিলাবৃষ্টির আঘাতে ঝরে পড়েছে জমির পাকা ধান। কৃষি বিভাগের হিসাবে ২ জেলায় অন্তত ২৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আসার লগে লগে মানে পাথর আসিয়া, শিলাবৃষ্টি আসিয়া মানে আমার অর্ধেকের উপরে মানে ৩ ভাগেই নিয়ে গেছে। যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলনের লক্ষ্যমাত্রা ছিল, সেই ফলনের লক্ষ্যমাত্রা থেকে শতকরা ১৫ ভাগের মতো, সেই ২২০ হেক্টর জমিতে শতকরা ১৫ ভাগের মতো ফলন কম আসতে পারে। কালবৈশাখী ঝড়ে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন শতাধিক স্থানে লাইনের ক্ষতি হয়েছে। এতে টানা ১০ ঘন্টার বেশি সময় পুরো উপজেলা বিদ্যুৎবিহীন ছিল। এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ৫,০০০-এর বেশি গ্রাহক। আমরা রাত প্রায় ১টা পর্যন্ত কাজ করেছি। 70-75% গ্রাহক তখন পর্যন্ত চালু করা সম্ভব হয়েছে। আর মিটার ভাঙ্গা কিংবা মিটারের যে তার ছিঁড়া, এগুলো ইন্ডিভিজুয়াল অভিযোগ। এই অভিযোগগুলো রাতের বেলা দেখা সম্ভব হয় নাই।
এখন আমার লেবার সহ মোট লাইন ক্রু মিলিয়ে প্রায় 25 জন মাঠে আছে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহযোগিতার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদে আরও থাকছে। মাদারীপুরে মালটানা মাহিন্দ্র গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক সহ 2 জন নিহত, আহত আরও 2 পথচারী। উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, এক এমপি অথবা মন্ত্রী তার ছেলেকে ভোট না দিলে উন্নয়ন না করায় যে প্রকাশ্যে মন্তব্য করেছেন সে বিষয়টি জানার পরপরই ওই এমপিকে কমিশনে ডাকা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও প্রস্তুতি চলছে। ভোটাররা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে আসবে বলে প্রত্যাশা করছেন তিনি। আমরা কোনো প্রভাব করতে দিব না, দিচ্ছি না, দেব না। আমাদের কাছে যদি কেউ তথ্য প্রমাণ দিতে পারে কিংবা আমরা যদি সুমোটো যদি আপনাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে যদি আমরা পাই, আমরা আপনার হাতে জেনে থাকবেন জনকে একজন প্রভাবশালী এমপি বা মিনিস্টার কেউ একজন হবেন, উনি প্রকাশ্যে বলছেন আপনারা যদি আমার ছেলে কোনো ছেলে ক্যান্ডিডেট ভোট না দেন আমরা ওখানে উন্নয়ন করব না। অলরেডি কিন্তু তাকে আমরা কমিশনে তলব করে ফেলছি এবং আমরা আইনগত ব্যবস্থা নিয়ে নেব। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা, পাশাপাশি মাইকেও চলছে প্রার্থীদের প্রচারণা। আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান প্রার্থীরা। ভোটারের কাছে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পছন্দের প্রতীক নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই। আগামী 8 মে অনুষ্ঠিত হবে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাগেরহাটের কচুয়ায় জমে উঠেছে প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। তীব্র গরম উপেক্ষা করেই প্রার্থীরা ছুটে বেড়াচ্ছে নির্বাচনী এলাকায়। কচুয়া উপজেলাকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত, ভূমি দখলকারী মুক্ত করার লক্ষ্যেই কাজ করে যাবে। 8ই মে যে ভোট গ্রহণ হবে উপজেলা পরিষদে, সেই ভোট গ্রহণে সাধারণ মানুষের ভোটে ইনশাল্লাহ আমি বিজয় অর্জন করব। উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হয় সেই নির্বাচন কচুয়াতে হবে। দলীয় প্রতীকবিহীন নির্বাচন হওয়ায় ভোটারদের মাঝেও এক ধরনের উৎসবের আমেজ। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলার রিটার্নিং অফিসার। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দান করতে পারে এবং প্রার্থীরা যাতে ভোটারদের সন্তোষজনক ভোট পায়, আমরা এই ধরনের সকল প্রস্তুতি আছে। ময়মনসিংহের 3 উপজেলায় বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। বরিশালে ভোর থেকে গভীর রাত অবধি গণসংযোগে ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। দাবদাহ উপেক্ষা করেই ছুটে বেড়াচ্ছে নির্বাচনী এলাকায়। সিরাজগঞ্জে জমে উঠেছে প্রথম দফা নির্বাচনের প্রচারণা। সোমবার দুপুরে আলমপুর বাজারে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারণা চালান চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজি। কাদিপুরের সকল ভোটারবৃন্দ অবশ্যই আমাকে ভোট দিয়ে জয়লাভ করাবে। জামালপুরে হাটবাজার, চায়ের দোকান ও বিভিন্ন মহলের আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। সকল ভোটার ভাই বোনদের সেই সাথে গণসংযোগে ব্যস্ত সময় কাটছে নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলার প্রার্থীদের। 8 মে প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হবে উপজেলা নির্বাচন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। জমে উঠেছে উপজেলা নির্বাচন, চলছে প্রচারণা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আমাদেরকে জানাবেন কেমন চলছে নির্বাচনী প্রচারণা? ঈশ্বর ধন্যবাদ। আপনি যেমন জানাচ্ছেন, সারা বাংলাদেশের মতো রাজবাড়ী জেলায় 6ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে রাজবাড়ী উপজেলায় 5টি উপজেলা রয়েছে, তার মধ্যে পাংশা এবং কালোখালী উপজেলা প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো শুরু থেকে
যদি বলি যে দুটি উপজেলার প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সে নির্বাচনটি 8 তারিখে অনুষ্ঠিত হবে। কিন্তু ইতিমধ্যে যে প্রার্থীরা রয়েছে তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। গরমের মধ্যেও কিন্তু তারা দিন রাত 24 ঘন্টায় কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও গলন্দ উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এখনো পর্যন্ত প্রতীক বরাদ্দ হয়নি। তো আগামীকাল যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 2 তারিখে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন প্রতীক বরাদ্দ রয়েছে। তো তখন থেকেই কিন্তু রাজবাড়ী সদর এবং বালিয়াকান্দি ও গলন্দতে নির্বাচনটা চাঙ্গা হবে বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা গ্রামে গ্রামে ভোটারের কাছে গিয়ে কিন্তু নানা প্রকার প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে আরেকটি বিষয়, রাজবাড়ী সদর এবং গলন্দ উপজেলা বা বালিয়াকান্দির যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীদের কিন্তু যে ব্যানার ফেস্টুন কিন্তু দেওয়া রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত অপসারণ করা হয়নি। নির্বাচন অফিস থেকে কিন্তু তাদেরকে নির্দেশনা দিয়েছেন এই তাদের যে উন্নয়নের যে ব্যানার ফেস্টুন লাগিয়ে রয়েছে বা গেট দেওয়া হয়েছে তা কিন্তু অপারেশন করার কথা বলেছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রার্থী তা সেটি করা নেই। তারা নিয়ম বহির্ভূতভাবেই কিন্তু তারা পোস্টারটা লাগিয়ে রয়েছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার 5টি উপজেলার প্রথম 2টি উপজেলার পাংশা এবং কালোখালী উপজেলার নির্বাচনটি প্রথম ধাপে অনুষ্ঠিত হবে এবং বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও গলন্দ উপজেলার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা গ্রামে গ্রামে গিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু সাধারণ ভোটারদের আশ্বাসও দিচ্ছেন তারা বিজয়ী হলে কি করবেন বা কি করবেন না সেই জিনিসটি কিন্তু তারা বলছেন। একটি আর যে গরমের মধ্যে যে ভোটার প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু অনেক দুর্ভোগ স্বীকার করে কিন্তু প্রার্থীদের ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় যে প্রার্থীরা রয়েছেন যে 2টি ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে প্রচণ্ড গরম অপেক্ষা করে প্রার্থীরা ইতিমধ্যে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। এর মধ্যে কিন্তু গলন্দতে যে একটি বিষয় বলা যায়, গলন্দতে 3 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে ছেলে এবং বাবা প্রার্থী রয়েছেন, পাশাপাশি আওয়ামী লীগের অন্য একজন প্রার্থী রয়েছেন। বিএনপি, আমি একটি কথা না বললে না, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে কিন্তু যে জিনিসটি জমে ওঠার কথা ছিল বা এই উপজেলা নির্বাচনটা যতটা চাঙ্গা হওয়ার কথা ছিল সেই চাঙ্গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখন তবে আরেকটি বিষয় বলা যায়, এই নির্বাচন কেন্দ্র করে রাজবাড়ী জেলার 5টি উপজেলায় এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো এই ছিল রাজবাড়ী জেলার উপজেলা পরিষদের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ইসরাত। শামীম, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের আরো খবর জানাতে জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মেহেদি হাসান। মেহেদি, কেমন চলছে নির্বাচনের প্রচারণা? সবশেষ কি খবর রয়েছে আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই আগামী 8 তারিখ কিন্তু জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন হবে। এই নির্বাচনকে ঘিরে কিন্তু সর্বত্রই এখন প্রচারণা চলছে। সেই সাথে আরেকটু বলতে চাই, এবার কিন্তু নতুন উত্তাপ ছড়িয়েছে রাজনীতির মাঠে, কারণ 5 জন চেয়ারম্যান প্রার্থী 5 জনে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছেন। এছাড়াও যারা মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান রয়েছেন তারাও কিন্তু আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। ইতিমধ্যেই জামালপুরের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় করছেন বর্তমানে যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন মোহাম্মদ আবুল হোসেন আনারস প্রতীকে তিনি। এছাড়াও সাধারণ যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু খুবই সংশয়ের মধ্যে পড়েছেন আসলে কাকে রেখে কাকে ভোট দিবে, কারণ সবাই তো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমরা এখন একজন সাধারণ যারা আওয়ামী লীগের কর্মী রয়েছেন, নেতাকর্মী, তাদের সাথে কথা বলবো। তারা জানাবেন যে তারা আসলে কাকে বেছে নিয়েছেন এই সদর উপজেলা পরিষদের নির্বাচনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 8 মে উপজেলা নির্বাচনে মূলত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন চন্দ্র বাবুকে আমরা ভোট দিব। একটাই কারণ, সেটা হলো সে একজন কর্মী বান্ধব নেতা এবং বাংলাদেশ সরকার যে 999 চালু করছে ওই 999-এর মতো সে কর্মীদের পাশে অল টাইম দাঁড়ায়। এই জন্য আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছি তারা প্রকৃতপক্ষেই তাকে ভালোবাসে এবং এই জন্য তার নির্বাচন করব আমরা এবং তাকে জনগণের ভোট দিয়ে জয়যুক্ত করব, এইটুকু আশা ব্যক্ত করে আমরা 8 মার্চে নির্বাচনে অংশগ্রহণ করতেছি।
জি, আমি আরো একটু জানাতে চাই যে জামালপুর সদর উপজেলা ও সরিষাবাড়ি উপজেলা আগামী 8 তারিখে ইভিএম এ ভোট গ্রহণ হবে এবং সবকিছু মিলে কিন্তু জামালপুরে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ইশরাত, এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইশরাত। মেহেদী, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের খবর জানছিলাম সহকর্মী মেহেদীর কাছ থেকে। বেড়েই চলেছে ভূমিদস্যুদের দৌরাত্ম্য। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় বেশ কয়েকটি জালিয়াতি চক্র কখনো ভুয়া দলিল আবার কখনো এনআইডি জালিয়াতির মাধ্যমে অন্যের সম্পত্তি করে চলেছেন অবৈধ দখল। এবার মাদ্রাসার সাইনবোর্ড টাঙিয়ে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার কয়েক কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে। নিজ সম্পত্তি দখল মুক্ত করতে ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তা এখন ঘুরছেন বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আদালতে মামলা কি আপনারা করেছেন? কুষ্টিয়া সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন চাকরির সুবাদে দীর্ঘদিন ছিলেন এলাকার বাইরে। চাকরি থেকে অবসর নেওয়ার পর 5 বছর আগে ফিরেছেন নিজ বাড়ি বারাদি গ্রামে। এলাকায় ফিরেই জামাল উদ্দিন দেখেন তার প্রায় 10 কোটি টাকার সম্পদ দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী জালিয়াতি চক্রের সদস্য ইসলাম গং। তার জমিতে টাঙিয়েছেন মাদ্রাসার সাইনবোর্ড, করেছেন দোকান, নতুন স্থাপনার জন্য ফেলেছেন ইটও। দীর্ঘদিন ধরে নিজ সম্পত্তি দখল মুক্ত করতে জামাল উদ্দিন পরিবার নিয়ে ঘুরছেন বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে। ওরা প্রভাবশালী দখল করে রাখছে এবং মাদ্রাসা সাইনবোর্ড দিয়েছে। আমি এখানকার গণ্যমান্য ব্যক্তিদের জানাইছি, তারা কোর্টে আমি জিডি করেছি, থানায় জিডি করেছি, কিন্তু এর কোনো সুরাহ পাইনি। ওই যে মাদ্রাসা সাইনবোর্ড দিছে, তারপরে আপনি রিসেন্টলি ইট নিয়ে আসছে অনেক, ওইখানে বিল্ডিং শুরু করছে, কিন্তু ওরা কারোর কোনো কথা ভ্রুক্ষেপ করছে না। আমরা এর সমাধান চাচ্ছি, আমরা আমাদের সম্পত্তিটা যে কোনো মূল্যেই হোক ফেরত চাচ্ছি। তবে জমি জালিয়াতি চক্রের সদস্য মোহাম্মদ ইসলাম এই সম্পত্তি নিজের দাবি করে বলছেন এখানে দখলের কোনো বিষয় নেই। না, এখানে দখলে উনি বলুক, উনি সরাসরি এখন আছে নিকটে, ওই দেখুন ওই বাসা ওনার, উনি বলুক যে আমাদের জমি যাওয়ার পূর্ব করে ওনারা দখল করেছে। দখলের বিষয় নিয়ে এখানে আপনার কোনো সমস্যা নেই, এখানে সমস্যা আছে আপনার সীমানাটা নিয়ে। আর এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই বিষয়ে ওনারা যদি আমাদের কাছে লিখিত দেন, লিখিত দিলে আমরা বিষয়টি তদন্ত করে কি কি আইনগত ব্যবস্থা রয়েছে বা কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় বেশ কয়েকটি জালিয়াতি চক্র অন্যের জমি জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টা চালিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে এই চক্রের সদস্যরা। তাই দ্রুত এই জমি জালিয়াতি চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ সচেতন নাগরিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। বিলীনের পথে নড়াইলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প, অ্যালুমিনিয়াম আর ক্ষতিকর প্লাস্টিকের দাপটে বাজার ছাড়া মাটির তৈরি উপকরণ। মাদারীপুরে মালটানা মাহিন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 2 পথচারী। সোমবার সকালে সদর উপজেলার পখিরা এলাকায় দুর্ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM সালাউদ্দিন জানান, মাহিন্দ্র উল্টে চালক সহ 2 জনের মৃত্যু হয়েছে। গ্যারেজ থেকে গাড়িটি বের করার উদ্দেশ্যে রওনা হলে এই দুর্ঘটনা ঘটে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সকাল 7টার দিকে রোড অ্যাক্সিডেন্টের 2টা ডেড বডি আমাদের হাসপাতালে আসছে। আমরা হসপিটাল রেকর্ডে লিপিবদ্ধ করেছি এবং তাদেরকে হসপিটাল মর্গে রেখেছি। সময় মতো পোস্টমর্টেম হবে এবং পরবর্তী ডিসিশন জানানো হবে। মাগুরায় দীর্ঘ তীব্র তাপদাহে জেলার অন্যতম অর্থকরী ফসল আম ও লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কায় পড়েছেন অন্তত 12,000 কৃষক। অতিরিক্ত খরচে সেচ ও সার প্রয়োগ করে আগাম জাতের হাজারাপুরি লিচু সহ হাইব্রিড জাতের আমের গাছে কচি ফল ঝরে যাচ্ছে। বৃষ্টির অভাবে ফল পুষ্ট না হয়ে দাগি হয়ে যাচ্ছে। এতে অন্তত 100 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। বিস্তারিত মাগুরা থেকে সহকর্মী পঙ্কজ রাজের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। অনাবৃষ্টি ও খরার মাঝে আকাশে মেঘের দেখা না থাকলেও মাগুরার হাজরাপুর ইউনিয়নের চাষি রুবেল মিয়া সহ হাজারো কৃষকের মনে জমেছে কালবৈশাখীর মেঘ। বৈশাখের দাবদাহে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ বেশি খরচ করেও সেচ দিয়ে লিচু ঝরে যাওয়া সহ ফলন বিপর্যয় ঠেকাতে পারছেন না তারা।
এখানকার অন্তত 30টি গ্রামের 2000 কৃষকের প্রধান আয়ের উৎস লিচু বাগান। বছর জুড়ে কিভাবে চলবে সংসার তা নিয়ে দুশ্চিন্তায় তারা। এবার এই লিচুতে তো বাম্পার হিট হবে না, কারণ সামনে বছর যে টাকা পেয়েছে টাকা অর্ধেক টাকা হবে। কারণ হচ্ছে এই লিচু এই দেখেন কিভাবে ঝরতেছে, যে গাছ খরা তাপমাত্রার কারণে লিচু গাছে পানি দিলি নিচে গরম উপরে ঠান্ডা, এই কারণে লিচু বেশি ঝরছে। আমাদের হচ্ছে ব্লক সুপারভাইজার আমাদের সাথে এসে লিচুর সম্বন্ধে কোনো আলাপ আলোচনা কিচ্ছুই করে না, যার কারণে আমরা কোনো হেল্পই পাচ্ছি না। আমের বাগানেরও নেই সুখবর। জেলায় 1500-এর বেশি হেক্টর জমিতে রয়েছে আম বাগান, যেখানে অন্তত 168 কোটি টাকা মূল্যের 21,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্য থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে এবছর গাছে কম মুকুল এসেছে। কিছু গাছে মুকুল আসলেও খরায় ঝরে যাচ্ছে, ফলে বাগানের উপর নির্ভরশীল কৃষকরা রয়েছেন উদ্বেগে। বছর আম ছিল, আর এবার আম নাই, রোদের তাপে ছেলে মেয়ে খাওয়ার মতন পরিবেশ নাই। গত বছর আমরা 1 লাখ টাকা বিক্রি করেছি এই বাগানের আম, এবার আমরা 1000 টাকাও বেচতে পারিনি। অবশ্য কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন এ কর্মকর্তা। এই মুহূর্তে প্রচন্ড তাপদাহ চলছে, আর লিচু গুটি অবস্থায় আছে। সাধারণত গাছে যদি রসের অভাব হয় তাহলে অনেক সময় লিচু ঝরে সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি, তারা যেন সন্ধ্যাবেলায় বা বিকেলের যখন রোদের তাপমাত্রা যখন কমে যায় এই সময় যেন তারা নিয়মিত সেচ দেয়। আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও বলেন এ কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় বিলীনের পথে নড়াইলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। মাটির তৈরি পরিবেশ বান্ধব জিনিসের বাজার দখলে নিয়েছে অ্যালুমিনিয়াম আর ক্ষতিকর প্লাস্টিক। দিন রাত কাজ করেও এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন পারিবারিক ঐতিহ্য আঁকড়ে রাখা পরিবারগুলো। এ শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ সহ সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দেয় বিসিক। নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় রান্নাঘর সহ বসতবাড়ির নিত্য প্রয়োজনে ব্যবহারের শীর্ষে ছিল মাটির আসবাবপত্র। সময়ের পালাবদলে সেই স্থান দখল করে নিয়েছে অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ও মেলামাইন সামগ্রী। তবে মাটির জিনিস তৈরির পারিবারিক ঐতিহ্য আঁকড়ে আছেন এখনও নড়াইলের কুমাররা। এ পেশায় জড়িত অন্তত 15,000 মানুষ। আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে দিন দিন হারিয়ে যাচ্ছে নড়াইলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। 50 বছর প্রায় করতেছি আমি এই কাজ, মাটির কাজ, আড়ি কুড়ি পাতিল এই সমস্ত সব গট বানাইতো। আগে বানাতাম তালের ঠিলিয়ে, আর এখন তো বয়স হয়ে গেছে, আমি অত পারি না, তো পরিশ্রম করেও সে টাকা হয় না। এই জন্য অনেকেই এই কাজ বন্ধ করতেছে, করতেছে না। এতে আমাদের কোনো ব্যবসা নেই, এর চেয়ে অন্য কাজ করলেও ব্যবসা অনেক বেশি। এ শিল্পের সাথে জড়িতরা দিন দিন এ পেশা ছেড়ে ভিন্ন পেশায় ঝুঁকছেন। নতুন প্রজন্ম আর এ পেশায় আসছে না। এ কারণে আগামীতে মৃৎশিল্প বিলুপ্তির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নতুন প্রজন্ম এখন আর এই কাজ করতে চাচ্ছে না, এই কাজে অনেক কষ্ট, আর যে অনুযায়ী কষ্ট সে অনুযায়ী এর পারিশ্রমিক খুবই কম। মনে করেন যে গড়ে একটা লোকের প্রতিদিন 12-14 ঘন্টা কাজ করতে হয়। কাজ করার ফলে যে টাকায় দেখা যাচ্ছে যে অন্য কাজে 4-5 ঘন্টা করলে তার থেকে বেশি টাকা হচ্ছে। আমাকে মাইটে মালের চাহিদা কমে গেছে, এই জন্য আমাকে পরিবার একটু সমস্যা আসছে। মৃৎশিল্পীদের প্রশিক্ষণ সহ সহজ শর্তে লোন দিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার আশ্বাস দেন বিসিক কর্মকর্তা। মৃৎশিল্পের সাথে নড়াইলে প্রায় কয়েকশো পরিবার জড়িয়ে আছে। আধুনিকতার সাথেও তারা তাদের এই পণ্যটা এখনও টিকিয়ে রেখেছে। তাদের এই পেশাটা টিকিয়ে রাখার জন্য বিসিকের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা, প্রশিক্ষণ সহযোগিতা এবং তাদের এই পণ্যটাকে প্রসারের জন্য বিভিন্ন মেলায় অংশগ্রহণ করার জন্য সহযোগিতা বিসিকের পক্ষ থেকে থাকবে। সরকার এ শিল্পের জন্য আলাদা ব্যাংক ঋণ, সরকারি বেসরকারি অনুদানের ব্যবস্থা করলে মৃৎশিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে বলে মনে করেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। অসময়ে মূলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুরের তরুণ সোহরাব হোসেন সৌরভ। 1 বিঘা জমিতে উন্নত জাতের মূলার উৎপাদন হয়েছে বাম্পার। প্রধানমন্ত্রীর 1 ইঞ্চি জমিও ফাঁকা না রাখার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে পরিকল্পিত চাষাবাদে সৌরভের এই উদ্যোগ মডেল হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গাইবান্ধার সহকর্মী SM মইনুল হুদার প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম।
সাদুল্লাপুরের দমোদরপুর ইউনিয়নের বুড়ির ভিটা গ্রাম। এই গ্রামে মুরগির খাদ্য তৈরির জন্য ঘর নির্মাণ প্রক্রিয়াধীন রেখেছিলেন স্থানীয় যুবক সোহরাব হোসেন সৌরভ। উৎপাদনে যেতে বিলম্ব হওয়ায় সেখানেই অসময়ে করেছেন মূলার চাষ। মাস পেরোতেই এসেছে ফলন। শীতকালের মূলা গ্রীষ্মকালে হওয়ায় এলাকাবাসীও তাজ্জব। আগ্রহী হচ্ছেন অনেকেই। চায়নায় উদ্ভাবিত কেটিএক্স জাতের মূলা 1 বিঘা জমিতে লাগান তিনি। ফলনও হয়েছে বাম্পার। খরচ হয়েছে 10,000 টাকারও উপরে। বিক্রি হয়েছে 20 মনের বেশি। 150 মন মূলা উৎপাদনের আশা তার। শীতকালীন যেটা সবজি মূলা, এটা গ্রীষ্মকালীন সবজিতে রূপান্তরিত করা এবং সফলভাবে চাষ করে আমি প্রথমবার এটা সফল হয়েছি। তো বাজার দর এখন যেটা আছে 800 থেকে 1000 টাকা, তাতে করে মোটামুটি লাখখানেক টাকা ইনকাম করার সুযোগ আছে অল্প সময়। অসময়ে মূলা চাষের এই উদ্যোগে খুশি কৃষি বিভাগ। ওই জমির 4 থেকে 5টি মূলা 1 কেজি এবং তা বাজারে 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। রোগ এবং পোকামাকড় থেকে আমরা যদি সেভ রাখতে পারি তাহলে কিন্তু আমার লাভ কিন্তু অবশ্যই হবে এবং কৃষক লাভবান যদি হয় তাহলে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে আরো অন্যান্য কৃষক উদ্বুদ্ধ হবে। সৌরভের মতো পরিকল্পিত চাষাবাদ করা গেলে কৃষি অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মগজগোলা রোদে পুড়ছে দেশ। মৌসুমের উষ্ণতম দিনের রেকর্ড আজ। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের। অতি তীব্র দাবদাহে কাজে যেতে পারছেন না বন্দরের শ্রমিকেরা। আমদানি রপ্তানিতে প্রভাব পড়ার শঙ্কা। বরগুনায় সুপেয় পানির তীব্র সংকট। কালবৈশাখী আর শিলাবৃষ্টির তাণ্ডবে হবিগঞ্জের হাওরে পাকা ধানের ব্যাপক ক্ষতি। লাইন ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎবিহীন 5000 গ্রাহক। উপজেলা নির্বাচনে চলছে প্রচারণা। গরমের তীব্রতা উপেক্ষা করেই দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। প্রভাব বিস্তার করছে ব্যবস্থা, বলছে ইসি। কুষ্টিয়ায় বেড়েই চলেছে ভূমিদস্যুদের দৌরাত্ম্য। সরকারি কর্মকর্তার কোটি টাকার সম্পত্তি বেদখল, দখলমুক্ত করতে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।